হুম তো টাইপস অফ রিয়াকশান পড়ব। টাইপস অফ রিয়াকশানে ফার্স্টলি আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কম্বিনেশন রিয়াকশান। টাইপস অফ রিয়াকশানে 5টা টাইপ আছে: কম্বিনেশন রিয়াকশান, ডিকম্পোজিশন রিয়াকশান, ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, অক্সিডেশন অ্যান্ড রিডাকশান। তো এই 5টা টাইপের মধ্যে প্রথম যে টাইপ সেটা হচ্ছে কম্বিনেশন। নামটা শুনেই বুঝতে পারছি যে ধরো তোমার কাছে ছিল এ প্লাস বি, সেখান থেকে তৈরি হবে সি। দুজন কম্বাইন করবে, তৈরি করবে সিকে। ব্যাস এতটুকুই হচ্ছে কম্বিনেশনের বিষয়, যেটা আমি লিখেও দিয়েছি এখানে। তোমরা দেখতে পারো চাইলে। কম্বিনেশন রিয়াকশন আর দোজ ইন হুইচ মোর দ্যান ওয়ান কম্পাউন্ড অর মলিকিউল অফ এলিমেন্টস কম্বাইন টু গিভ নিউ প্রোডাক্টস। এক্সাম্পলগুলো নোট করো, কী কী আছে এগুলো তোমাদের এনসিইআরটিরই এক্সাম্পল। পরে আরও যখন দরকার পড়বে তখন এক্সাম্পল দেখব। ক্যালসিয়াম অক্সাইড আছে, H2O আছে, তৈরি হয়েছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের নাম কি? এটার নাম হচ্ছে কুইক লাইম, বইতে লেখা আছে এনসিইআরটিতে। আর যখন কুইক লাইমকে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করা হয় তখন কি তৈরি হয়? সিলেক্ট লাইম, সিলেক্ট লাইম। আর যখন চুল দেখে থাকবে হয়তো, যখন চুনকে জলে মিশানো হয় তখন টকবক টকবক করে ফুটতে থাকে, সেখান থেকে অনেক হিট রিলিজ হয়। ওকে, নেক্সট এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে কার্বনের সাথে অক্সিজেনের রিয়াকশান হয়েছে এবং CO2 গ্যাস প্রডিউস হয়েছে। তো এটা হচ্ছে তোমার একটা কম্বিনেশন রিয়াকশানের এক্সাম্পল। তো এখানে কম্বিনেশন হয়েছে, কার্বন আর অক্সিজেনের কম্বিনেশন হয়েছে। থার্ড যে কন্ডিশনটা আছে সেখানে হচ্ছে H2 আর O2 কম্বাইন করেছে H2O প্রডিউস করার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো আমি কয়েকটা টার্ম এখানে ইউজফুল, সেটা আমি এক্সপ্লেন করবো একটু। একটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, একটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। অনেকেই জানো যে এক্সো মানে হিট যেখানে রিলিজ হবে, এক্সো এক্সো মানে হিট রিলিজ করবে, হিট ছাড়বে, সেটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। আরেকটা হয় এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডো মানে হচ্ছে এন্ডো, এই কথাটার মানে হয়ে যাবে হিটকে অ্যাবজর্ব করবে, হিট অ্যাবজর্ব করবে। ঠিক আছে, আচ্ছা হিট রিলিজ করছে এরকম একটা এক্সাম্পল আমরা আগেই দেখলাম, এই যে হিট রিলিজ করছে ক্যালসিয়াম অক্সাইড এবং H2O-কে যখন আমরা রিয়াক্ট করে তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তার সাথে হিট উৎপন্ন হয়, হিট তৈরি হয়, হিট প্রডিউস হয়। তো যে রিয়াকশন হিট প্রডিউস করছে সেটা হচ্ছে এক্সোথার্মিক। তো এইটাই হচ্ছে একটা এক্সোথার্মিক রিয়াকশনের এক্সাম্পল। এক্সোথার্মিক রিয়াকশনস আর দোজ রিয়াকশনস ইন হুইচ হিট প্রডিউসড অ্যাজ এ প্রোডাক্ট। ওকে, এবার যদি কোনো রিয়াকশানে হিট গেন করে বা হিটকে অ্যাবজর্ব করে, হিট যদি রিয়াক্ট্যান্ট হিসেবে কাজ করে, তখন তাকে আমরা কি বলতে পারবো? এন্ডোথার্মিক রিয়াকশন। দেখো এন্ডোথার্মিক রিয়াকশন কি লেখা আছে? এন্ডোথার্মিক রিয়াকশন আর দোজ হুইচ অ্যাবজর্বস হিট অ্যাজ রিয়াক্টেন্ট। তার মানে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি এ প্লাস বি প্লাস হিট। এই যে ডেল্টা সাইনটা হচ্ছে হিটের সাইন আর কি। হিট যে ইউজ হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা ডেল্টা ইউজ করি। তো এখান থেকে ধরো আমরা সি পাচ্ছি, তাহলে হিট অ্যাজ এ রিয়াক্ট্যান্ট, দেখো তীর চিহ্নের বাম দিকে আছে মানে কি এটা রিয়াক্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে। তো হিট ইজ ইউজড অ্যাজ এ রিয়াক্ট্যান্ট, এই জন্য এটাকে কি বলবো? এন্ডোথার্মিক রিয়াকশন। এর এক্সাম্পল কি আছে? এক্সাম্পল কি আছে এর? এর এমন একটা এক্সাম্পল হচ্ছে, ধরো আমরা যখন গ্লুকোজকে জলে দিই তখন কি হয়, গ্লাসটা দেখবে ঠান্ডা হয়ে যায়। এখন গরমকাল, সবার বাড়িতে নিশ্চয়ই গ্লুকোজ অ্যাভেলেবেল আছে। কেউ যদি না নোটিস করে থাকো তাহলে আমার ক্লাসের পর নোটিস করবে যে একটা গ্লাস ছিল, স্টিলের গ্লাস নেবে, কারণ স্টিলের গ্লাসে টেম্পারেচার চেঞ্জটা ভালো বোঝা যায়। কাঁচের গ্লাস হলে টেম্পারেচার চেঞ্জটা অতটা ভালো বুঝতে পারবে না, কারণ কাঁচ হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট, আর যেহেতু স্টিল হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট,
তাহলে সেক্ষেত্রে তুমি ভালো বুঝতে পারবে। একটা গ্লাস নিবে, গ্লাসের মধ্যে গ্লুকোজ দিবে, বা সবথেকে বেটার হয় ইনো, যদি ইনো থাকে তো ওগুলো দিলে তারপর দেখবে গ্লাসটা ঠান্ডা হয়ে গেছে। তার মানে যে গ্লুকোজ যখন জলে দিলাম তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে যখন আমরা গ্লুকোজ কি C6H12O6 এটাকে যখন জলে দিচ্ছি তখন এই হিট নিয়ে তারপরে প্রোডাক্ট তৈরি করছে। ওকে, হিট গেইন করছে, তার জন্যই তো গ্লাসের কাছ থেকে টেম্পারেচার নিয়ে নিয়েছে, তো সেই গ্লাসের টেম্পারেচারটা এই জন্যই তো কমে গেছে। তার মানে এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিয়াকশনের এক্সাম্পল। ওকে, তো দেখো এখানে কিছু কিছু এক্সাম্পল আছে যেগুলো হচ্ছে এক্সোথার্মিক, এন্ডোথার্মিক। বার্নিং অফ ন্যাচুরাল গ্যাস, ওই যে ইন্ডিয়ান গ্যাস, এইচপি গ্যাস, বহুত রকম গ্যাস আমরা বাড়িতে ব্যবহার করি, তো ওগুলো তো অ্যাকচুয়ালি ন্যাচুরাল গ্যাস। তাকে যখন বার্ন করা হয়, আমরা তো পুড়াই, তারপর তো হিট পাই, সেই হিট দিয়ে রান্না হয়, মানে হিট থেকে আগুন জ্বলে, সেই আগুন থেকে আমরা রান্না করি। তাহলে এটা কি? এটা এক ধরনের হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, বিকজ ইট গিভস হিট। এটা হিট ছাড়ছে, তাই হচ্ছে হিট রিলিজ করছে, তাই এটাকে আমরা এক্সোথার্মিক বলছি। জানো নিশ্চয়ই এগুলো সব। তারপরে আছে এন্ডোথার্মিক, এটাতে উদাহরণ দিলাম অ্যাডিং গ্লুকোজ টু ওয়াটার। রেসপিরেশন, রেসপিরেশন ইজ অলসো এক্সোথার্মিক। এবার এটা তোমাদের বইতে ছিল যে রেসপিরেশন এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, বাট এইটা তোমাদের বইতে নেই। ডাইজেশন, ডিকম্পোজিশন অফ ভেজিটেবলও তোমাদের বইতে আছে, ডাইজেশনটা নেই। বয়েলিং অফ ওয়াটার নেই। এই দুটো কি হবে সেটা তোমরা সবাই আমাকে মেসেজ করে বলবে ভিডিওটা দেখার পর। ওকে ওকে, তো এটা কম্বিনেশন রিয়াকশন শেষ হলো। কম্বিনেশন রিয়াকশনের পর যেটা আছে সেটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। তো ডিকম্পোজিশন রিয়াকশন কাকে বলে? ডিকম্পোজিশন রিয়াকশন আর দোজ ইন হুইচ more than one product are produced from single reactant. রিয়াক্ট্যান্ট একটা থাকবে, সেখান থেকে মোর দ্যান ওয়ান প্রোডাক্ট তৈরি হবে। ডিকম্পোজিশন মনে রাখবে, ডিকম্পোজিশন রিয়াকশানে জেনারেলি হিট ইউজ হয়, মানে এই যে ডিকম্পোজিশনটা করানো হয় ইন প্রেজেন্স অফ হিট, এই ডিকম্পোজিশনটা করা হয়, এটাকে আমরা বলি থার্মাল ডিকম্পোজিশনও বলি। ইফ দ্য ডিকম্পোজিশন রিয়াকশন ইজ টেকিং প্লেস ইন প্রেজেন্স অফ হিট অর উইথ ইউজিং হিট, বাই ইউজিং হিট, তো সেখানে আমরা সেটাকে বলতে পারি থার্মাল ডিকম্পোজিশন। ওকে, তো লেটস চেক দ্য এক্সাম্পলস। ফার্স্ট এক্সাম্পল যেটা আছে সেটা আমরা সবাই জানি, ক্যালসিয়াম কার্বনেটের সাথে হিট দিলাম, মানে ক্যালসিয়াম কার্বনেট এটা একটা সলিড, চুনা পাথর যেটা আর কি, তো সেই পাথরকে হিট করলে ক্যালসিয়াম অক্সাইড যেটা আমাদের চুন সেটা থাকবে, মানে কুইক লাইম। এটা হচ্ছে লাইমস্টোন, LIMESTON, লাইমস্টোন। CaCO3 কি? লাইমস্টোন। ক্যালসিয়াম অক্সাইড কি? কুইক লাইম, যেটা কিনা আমি আগেই বলেছি, এটা হচ্ছে কুইক লাইম। তো দেখো যখন আমরা ক্যালসিয়াম কার্বনেটকে হিট করব তখন ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড CO2 গ্যাস রিলিজ হবে, এটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। ওকে, আরেকটা প্রসেস হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশনকে আইডেন্টিফাই করার, সেখানে কোনো না কোনো গ্যাস রিলিজ হবে। ওকে, হয় CO2, নাহলে SO2, নাহলে O2, কোনো না কোনো গ্যাস নিশ্চয়ই রিলিজ হবে। ঠিক আছে, এখানে বাকি এক্সাম্পল যেগুলো দেওয়া আছে তার মধ্যে এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, এটা 2FeSO4কে হিট করলে Fe2O3 প্লাস SO2 প্লাস SO3 এই দুটো গ্যাস তৈরি হয়। তো যে কোনো MCQ কোশ্চেনগুলোতে এই টাইপের কোশ্চেনগুলোকে তুলে ধরে, যাতে কিনা স্টুডেন্টরা বেশি কনফিউজ হয়, তো খেয়াল রাখবে। আর পারলে এই রিয়াকশনটা ব্যালেন্স করতে দেওয়া উচিত ছিল আমার, যাই হোক দেইনি, তো দেখা যাক, মাথায় রাখবে কোনো সময় এটা ব্যালেন্সিংয়ের জন্য পড়তে পারে। ওকে, এরপর দেখো আছে যেটা, সেটা হচ্ছে PbNO3 লেড নাইট্রেট, এটা ডিকম্পোজ হলে, থার্ড এক্সাম্পলটার কথা বলছি, PbNO3 লেড নাইট্রেট, এটা যখন থার্মাল ডিকম্পোজিশন হবে তখন তৈরি করবে লেড অক্সাইড এবং NO2 গ্যাস সাথে O2 গ্যাস। এই প্রত্যেকটা রিয়াকশনের কিন্তু এক্সাম্পলগুলো ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবে, এখানে কিন্তু কমপ্লিকেটেড রিয়াকশন এগুলো, একসাথে SO2 তৈরি হচ্ছে, সাথে SO3 তৈরি হচ্ছে, কোথাও NO2 তৈরি হচ্ছে, তার সাথে আবার O2 তৈরি হচ্ছে, তো দু রকমের গ্যাস প্রডিউস হচ্ছে। ঠিক আছে,
আরেকটা থার্মাল ডিকম্পোজিশন হতে পারে, সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেটের KClO3। এইটার যখন আমরা থার্মাল ডিকম্পোজিশন করব কি প্রোডাক্ট পেতে পারি, তোমরা সবাই আমাকে জানাবে যে কি প্রোডাক্ট পেতে পারি থ্রু মেসেজ, বা যখন যেটাতে হোমওয়ার্ক করে দিবে সেটাতে। কেমন? চলি তাহলে নেক্সট পেজে। আচ্ছা, দ্য থার্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। দেখো ডিসপ্লেসমেন্ট রিয়াকশান কাকে বলে? যেখানে একজনকে আরেকজন ডিসপ্লেস করবে, হোয়ার ওয়ান ক্যাটায়ন, মেটাল আয়ন, ক্যাটায়নটা আছে মেটাল আয়ন, ডিসপ্লেসড বাই আদার। এক্সাম্পলটা দেখো খুব ক্লিয়ার হবে। এই যে CuSO4 আছে, Fe CuSO4 থেকে সিউকে সরিয়ে দিয়ে FeSO4 তৈরি করেছে, আর কপারকে আলাদা করে ডিপোজিট করেছে। মানে ছিল তোমার কাছে Fe আর ছিল CuSO4। এবারে দেখো Fe হচ্ছে মোর পাওয়ারফুল, তাই হচ্ছে এটা সিউকে ডিসপ্লেস করতে পারবে। যদি আমার থেকে কেউ পাওয়ারফুল আসে তাহলে সে আমাকে ডিসপ্লেস করতে পারে। ঠিক একইভাবে কপারের থেকে আয়রন হচ্ছে মোর পাওয়ারফুল, পাওয়ারফুল ইন দ্য সেন্স এখানে মোর রিয়াক্টিভ। যে মোর রিয়াক্টিভ সেই হচ্ছে মোর পাওয়ারফুল। তো যে পাওয়ারফুল বেশি সে লেস পাওয়ারফুলকে, বা যে কম পাওয়ারফুল তাকে ডিসপ্লেস করবে, তাকে রিপ্লেস করবে। এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ঠিক আছে? তার মানে কি, কপার যে তার অ্যানায়নের সাথে একটা সল্ট তৈরি করেছিল, দেখো এটা একটা ক্যাটায়ন, এটা একটা অ্যানায়ন, ক্যাটায়ার অ্যানায়ন মিলে তৈরি কি হয়? সল্ট তৈরি হয়। Cu2+, এটা একটা ক্যাটায়ন। SO4 2-, আমরা জানি যে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন যখন অ্যাড হয় তারা তখন একটা সল্ট তৈরি করে। তো CuSO4 এটা হচ্ছে একটা সল্ট। তো এই সল্টের মধ্যে থেকে কপার আয়নকে ডিসপ্লেস করার ক্ষমতা কে রাখে? Fe। Fe এসে একে সরিয়ে দিয়ে তারপর কি তৈরি করলো? FeSO4, যেখানে Fe হচ্ছে 2+ চার্জে আছে, আর এখানে SO4 হবে, এটা SO4 2- হয়ে আছে, দিয়ে FeSO4 তৈরি করেছে এবং কপারকে বার করে দিয়েছে বাইরে। তাই কপার হচ্ছে আলাদা হয়ে গেছে এদের থেকে। মানে কপারকে অ্যাকচুয়ালি ডিসপ্লেস করেছে এক জায়গা থেকে অন্য জায়গাতে। কপার ছিল আগে SO4 এর সাথে, তাকে ডিসপ্লেস করে আলাদা করে দিয়েছে, আর FeSO4 এর সাথে বন্ড তৈরি করেছে। সিমিলারলি জিঙ্ক আবার কপারকে ডিসপ্লেস করবে, এটা হবে। উল্টো দিকের রিয়াকশানটা কি হতে পারে? হতে পারে না কখনো। আমি যদি দিই এরকম কপার প্লাস FeSO4, তাহলে কপার কি আয়রনকে ডিসপ্লেস করে আবার কপার SO4 তৈরি করতে পারবে? পারবে না। আচ্ছা, কে কাকে ডিসপ্লেস করতে পারবে আর কে কাকে ডিসপ্লেস করতে পারবে না সেটা আমরা জানতে পারবো রিঅ্যাক্টিভিটি সিরিজ থেকে। রিঅ্যাক্টিভিটি সিরিজ হচ্ছে মেটালের রিঅ্যাক্টিভিটিকে মেজার করা আছে। এই যে এটা রিঅ্যাক্টিভিটি সিরিজ, যত উপর দিকে যে আছে সব থেকে তার রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি। হাই রিঅ্যাক্টিভিটি, যত উপরের দিকে যে আছে তার রিঅ্যাক্টিভিটি তত বেশি। এবার দেখো কপার কোথায় আছে এখানে, জিঙ্ক কোথায় আছে উপরে, আয়রন কোথায় আছে কপারের উপরে। তো কপারের উপরে যারা আছে তারা কপারকে ডিসপ্লেস করতে পারবে। এবার আমার প্রশ্ন হচ্ছে জিঙ্ক কি আয়রনকে ডিসপ্লেস করতে পারবে? আমি যদি তোমাকে একটা রিয়াকশন করতে দেই জিঙ্ক প্লাস FeSO4, এটাতে কি ZnSO4 তৈরি হবে? মানে আমি বলতে চাইছি যে জিঙ্ক কি পারবে এপিকে ডিসপ্লেস করতে পারবে, রিপ্লেস করতে পারবে? হ্যাঁ পারবে, কারণ রিঅ্যাক্টিভিটি সিরিজে জিঙ্ক ইজ ইন অ্যাভাব কম্পেয়ার টু আয়রন বা এপির থেকে জিঙ্ক যেহেতু রিঅ্যাক্টিভিটি সিরিজে উপরে আছে, তাহলে জিঙ্ক ক্যান রিডিউস আয়রন। ওকে, এবার এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা হচ্ছে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড ডাটা। এক্ষেত্রে মানে কোনো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন নেই যে পটাশিয়াম কেন বেশি রিঅ্যাক্টিভ, সোডিয়াম কেন বেশি রিঅ্যাক্টিভ নয়। আছে, আমরা মোটামুটি একটা এক্সপ্লেনেশন দিতে পারি, কিন্তু সেটা যথার্থ নয় বা ঠিকঠাক অ্যাডিকুয়েট নয়, এবং সেই এক্সপ্লেনেশনগুলো তোমাদের নেই। তাই রিঅ্যাক্টিভিটি সিরিজ হচ্ছে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড ডাটা, যেমন আছে তেমনটাই মুখস্থ করতে হবে।
এর জন্য একটা নিমোনিক্স আছে। নিমোনিক্স বলতে একটা ছড়া টাইপের যেগুলোকে আমরা বলি। তো সেই ছড়াটা মনে রাখার থেকে আমার ডাইরেক্ট কম্পাউন্ডটা মনে রাখা বেশি সহজ মনে হয়, তাই আমি ডাইরেক্ট কম্পাউন্ডগুলোকেই মনে রাখি, মানে এলিমেন্টগুলোকেই মনে রাখি, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এইভাবে ছকটাতে মনে রাখি। কিন্তু কেউ যদি ছড়া মনে রাখতে চাও তাহলে এইটা দেখতে পারো। এখানে দেখো, এখানে প্লিজ মানে পটাশিয়াম, প্লিজ স্টপ কলিং মি এ কেয়ারলেস জেব্রা, ইনস্টিড ট্রাই লার্নিং হাউ কপার শেপস গোল্ড। তো এইটা মনে রাখার থেকে আমার মনে হয় যে এই সিরিজটা মনে রাখা বেশি সহজ, তাই আমি কখনো এটা দিয়ে মনে রাখি না। তো কেউ যদি মনে রাখতে চাও তাহলে এটা দিয়ে মনে রাখতে পারো। তাছাড়া গুগলে আরও অনেক নিমোনিক্স পাবে, সেখান থেকে তুমি দেখতে পারো। তবে আমার মনে হয় না যে কোনো নিমোনিক্সই এটার থেকে সহজ হবে মনে রাখা, ঠিক আছে? তার থেকে ভালো পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন, জিঙ্ক, আয়রন, টিন, লেড, হাইড্রোজেন, কপার, সিলভার, গোল্ড, এই হিসাবেই মনে রাখো, বেটার হবে। ডিসপ্লেসমেন্টের পর আসে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কি? ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ইজ সোয়াপিং অফ ক্যাটায়ন্স অর অ্যানায়ন্স ফ্রম বোথ দ্য রিয়াক্টেন্ট। সোয়াপিং মানে কি? সোয়াপিং মানে হচ্ছে চেঞ্জ করা, এক্সচেঞ্জ করা। যেমন আমরা সিম সোয়াপ করি, সিম সোয়াপ করি। আমরা জানি যে আগে সবাই এয়ারটেল, ভোডা, আইডিয়া ইত্যাদি ব্যবহার করতো নাম্বার, কিন্তু এখন সবাই কী হয়েছে, জিওতে কনভার্ট হয়ে গেছে। তো এই কনভার্টটা হলো কি করে? এটাকে বলছে সিম সোয়াপিং, সিম সোয়াপিং। সো সেই রকমভাবে এক্সচেঞ্জ আর কি, ভোডা থেকে, এয়ারটেল থেকে জিওতে চলে আসা, ভোডা থেকে জিওতে চলে আসা, বা জিও থেকে এয়ারটেলে চলে আসা, এইটাকে বলছি সোয়াপিং, মানে এক্সচেঞ্জ হওয়া, এটাকে বলছি সোয়াপিং। তো দেখো এখানে কি ছিল, Na2SO4 ছিল, Na2SO4, আর কি আছে, BaCl2। তাহলে সোয়াপিং হবে কীরকম? দেখো Na চলে গেছে Cl এর সাথে। যদি আমি একটু ডিটেলসে লিখি এটাকে, তাহলে আরও ক্লিয়ার করে বুঝতে পারবে। যেমন ধরো Na2CO4, তার মানে Na প্লাস ক্যাটায়ন আছে, SO4 অ্যানায়ন আছে, BaCl2 তার মানে বেরিয়াম ক্যাটায়ন আছে 2+, আর হচ্ছে ক্লোরিন অ্যাটম আছে। তো এই Na প্লাসটা সালফারকে ছেড়ে, মানে SO4কে ছেড়ে, সালফেট গ্রুপকে ছেড়ে কার কাছে চলে গেল? Cl এর কাছে। আর এই বেরিয়ামটা যেটা কিনা ক্লোরিনের সাথে বন্ডেড ছিল, সে চলে আসলো কার কাছে? এর কাছে। তাহলে এক্সচেঞ্জ হচ্ছে না, এর ক্যাটায়নটা তার ক্যাটায়নের কাছে চলে গেছে, আর ওর যে ক্যাটায়নটা এটা এর অ্যানায়নের কাছে চলে এসছে, মানে সোডিয়াম চলে গেছে Cl এর কাছে, আর বেরিয়াম চলে এসছে SO4 এর কাছে। তো এটাকে বলছি ডবল ডিসপ্লেসমেন্ট, একজন আরেকজনকে ডিসপ্লেস করছে, আরেকজন আবার একে ডিসপ্লেস করছে। তো এটাই হচ্ছে তোমার ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তবে এখানে একটা নোট করার মতো জিনিস হচ্ছে, যে এক্সাম্পলটা আমি দিয়েছি সেখানে BaSO4 হচ্ছে সলিড, সলিড মানে এটা প্রেসিপিটেশন পড়ছে। এইভাবে প্রেসিপিটেশন যদি পড়ে তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রেসিপিটেশন রিয়াকশনও বলতে পারি। প্রেসিপিটেশন মানে কি না, কোনো একটা লিকুইড আছে, কোনো একটা অ্যাকোয়াস সলিউশন আছে, তো দুটো সলিউশনকে যখন মিক্স করলাম, হঠাৎ করে কোনো একটা হোয়াইট কালারের বা ডিফারেন্ট কালারের যেটা কিনা সলিড, সেটা হচ্ছে নিচে থিতিয়ে পড়ল। যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলছি, ধরো এখানে জল আছে, তুমি এর সাথে স্যান্ড মিশিয়েছো, স্যান্ড। ইফ ইউ অ্যাড স্যান্ড ইন ওয়াটার, তাহলে আমরা স্যান্ডটাকে মানে বালিটাকে আলাদা করে দেখতে পাবো, সেপারেটলি দেখতে পাবো, ঠিক আছে? প্রেসিপিটেশন রিয়াকশনের ক্ষেত্রেও কি হয়, প্রেসিপিটেশন রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, যখন দুটো সলিউশনকে আমরা মিক্স করি, ধরো এখানে A+B আমরা মিক্স করেছি, একটা নতুন প্রোডাক্ট তৈরি হয়েছে C, যেটা কিনা হচ্ছে সলিড, BaSO4 যেমন, একটা হোয়াইট কালারের হয়, হোয়াইট কালারের হয়। তো এরকম নিচে এরকম থিতিয়ে পড়বে, যেটাকে আমরা খালি চোখে দেখতেও পাবো। তো এই যে প্রসেসটা, এটাকে বলছি প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন মানে বৃষ্টিও হয়, বৃষ্টিকেও জিওগ্রাফিতে প্রেসিপিটেশন বলে। প্রেসিপিটেশন মানে কি, কোনো কিছু নিচে ঝরে পড়া, এটাকেই প্রেসিপিটেশন বলে। তো যেমন মেঘ ভারী হয়ে আস্তে আস্তে বৃষ্টি হয়ে ঝরে পড়ে মাটির বুকে, ঠিক একই রকমভাবে সলিউশনে যদি কোনো সলিড পার্টিকেল তৈরি হয়, তো সেই সলিড পার্টিকেলটা আস্তে আস্তে নিচে ডিপোজিট হতে থাকে, এটাকে বলি আমরা প্রেসিপিটেশন।
তো পার্টিকুলার ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান বা যে কোনো রিয়াকশানে যদি কোনো প্রেসিপিটেশন পড়ে, সেই প্রেসিপিটেশনটাকে আমরা কি বলবো, প্রেসিপিটেশন রিয়াকশানও বলতে পারি। ঠিক আছে, তাহলে এই যে রিয়াকশানটা এক্সাম্পল দিয়েছি, এটা প্রেসিপিটেশন রিয়াকশানেরও এক্সাম্পল হয়ে গেল, আবার ডবল ডিসপ্লেসমেন্টেরও এক্সাম্পল হয়ে গেল। এরপরে আসছি অক্সিডেশন কি, রিডাকশন কি। এটা হচ্ছে আমাদের ফিফথ টাইপ অফ রিয়াকশন, যেটাই কিনা লাস্ট। তো অক্সিডেশন রিয়াকশন কি আর রিডাকশন কি? অক্সিডেশন রিয়াকশন কি না, যদি কোনো কম্পাউন্ডের সাথে অক্সিজেন অ্যাড হয় বা হাইড্রোজেন রিমুভ হয়, সেটাকে আমরা বলবো অক্সিডেশন। আর যদি কোনো রিয়াকশানে হাইড্রোজেন অ্যাড হয়, অক্সিজেন রিমুভ হয়, সেটাকে বলবো রিডাকশন। তো বেসিক্যালি আমরা বলতে পারি অক্সিডেশন হচ্ছে রিডাকশনের অপোজিট বা উল্টো ফেনোমেন। ঠিক আছে, অক্সিডেশনে কি হয়, O2 যুক্ত হবে, প্লাস লিখলাম, H2 মাইনাস হবে, এটা হচ্ছে অক্সিডেশন। রিডাকশনে কি হবে, O2 মাইনাস হবে আর H2 অ্যাড হবে। তবে এমন নয় যে সবসময় একই সাথে অক্সিজেনকেও অ্যাড হতে হবে আবার হাইড্রোজেনকে রিমুভ হতে হবে, যে কোনো একটা হলেই হবে। এই জন্য এখানে লেখা আছে যে অক্সিডেশন ইজ অ্যাডিশন অফ অক্সিজেন, অর লেখা আছে এখানে, দেখো এটা ছাড়া এটাও হতে পারে, অথবা রিমুভাল অফ হাইড্রোজেন। সো তুমি যদি কোনো কম্পাউন্ডের সাথে অক্সিজেনকে রিয়াক্ট করাও, যেমন ধরো তোমার কাছে আছে কপার, তুমি O2 রিয়াক্ট করালে তুমি পেলে ক্যালসিয়াম অক্সাইড। সো দিস ইজ এ অক্সিডেশন রিয়াকশন। কেন? তার কারণ অক্সিজেন অ্যাড হয়েছে, তো এটা অক্সিডেশন রিয়াকশন। আবার যদি কোথাও হাইড্রোজেন রিমুভ হয়, সেটাকেও আমরা কি বলতে পারি, রিডাকশন। মানে হাইড্রোজেন যদি রিমুভ হয়, সেটাকেও অক্সিডেশন আমরা বলতে পারি। যেমন একটা এক্সাম্পল যদি আমি দেই, কি দিব, আচ্ছা H2O আছে, ধরো তোমার কাছে H2S আছে, ঠিক আছে, সেখান থেকে তুমি সালফার তৈরি করলে প্লাস H2। তাহলে এখান থেকে এই যে সালফার হয়েছে, হাইড্রোজেন তো রিমুভ হয়েছে, হাইড্রোজেনকে বের করে নিয়েছে, তাহলে এই প্রসেসটাকেও আমরা কি বলবো, অক্সিডেশন বলতে পারি। আর অক্সিডেশনের উল্টো প্রসেসটাই হচ্ছে রিডাকশন। রিডাকশনের এক্সাম্পল যদি দিই, কপার অক্সাইড তার সাথে H2 দিলে তৈরি হবে কপার প্লাস H2। তো ছিল কপার অক্সাইড, এখান থেকে অক্সিজেন সরে গিয়ে তৈরি হয়ে গেছে কপার। তাহলে এখানে কি হয়েছে, এটা নিশ্চয়ই রিডাকশন হয়েছে, বিকজ রিমুভাল অফ অক্সিজেন ইজ রিডাকশন। ঠিক আছে, এরপরে অক্সিডেশন রিয়াকশন এবং রিডাকশন রিয়াকশন একই সাথে পারফর্ম হতে পারে। যেমন এই এক্সাম্পলটাতে দেখো, সরি এটা তো দেখতে পাবে না, আচ্ছা আমি মুখে বলছি, দেখো এই যে লাস্টে যে রিয়াকশনটা দেওয়া আছে, ক্যালসিয়াম অক্সাইড CuO তার সাথে H2, এবং এখানে হিট দেওয়া হয়েছে, হিট দিতে তৈরি হয়েছে Cu প্লাস H2O। তাহলে এখানে CuO কপার অক্সাইড থেকে কপারে গেছে, এটা হচ্ছে রিডাকশন, ছবিতে আঁকা আছে সুন্দর করে। H2-র সাথে দেখো অক্সিজেন অ্যাড হয়ে তৈরি হয়েছে H2O, তাহলে ওটা হয়ে গেল আমার অক্সিডেশন। তো যেসব রিয়াকশানে একই সাথে অক্সিডেশন এবং রিডাকশন হয়, সেটাকে আমরা বলি রেডক্স রিয়াকশন। ঠিক আছে, ওকে। নেক্সট, কোরোজন আর অ্যাসিডিটি দুটো আছে টপিক তোমাদের বইতে, এটা অ্যাপ্লিকেশন পার্টের মধ্যে আছে। যেসব মেটালে অক্সিডেশন হয়ে যায় সেটাকে কোরোজন বলি, মানে ক্ষয়ে যাওয়া। আর লোহার গেট ক্ষয়ে যায় সবসময় আমরা জানি, এই জন্য লোহার গেটের উপরে আমরা পেন্টিং করি, পেন্টিং নয় মানে পেন্ট করি আর কি, যদিও পেন্টিংও করে অনেকে, তো সেটা ডিপেন্ড করছে কীরকম সে লোক। তো যাই হোক, যদি আমরা পেন্ট করি লোহার এরকম গ্রিলের উপরে সবসময় আমরা পেন্ট করি, বা কোনো গ্রিজ বা কোনো অয়েল এই জাতীয় জিনিস দিই। বর্ষাকালে দেখবে সাইকেলের চেনগুলো, মানে আমার তো হয় সাইকেলের চেনগুলো পুরো মোর্চা ধরে লাল লাল রঙের হয়ে যায়, তো সেখানে আমি আবার তেল টেল দিয়ে তাকে আবার ঠিক করি। তো মানে কোরোজন হচ্ছে এই বিষয়টা, যে মোর্চা পড়ে গেল, মোর্চা পড়ে যেতে যেতে আস্তে আস্তে ক্ষয়ে যাওয়া। তো শুধুমাত্র যে লোহার ক্ষেত্রে বা আয়রনের ক্ষেত্রে যে কোরোজন হয় তা না, যে কোনো মেটালের ক্ষেত্রেই কোরোজন হতে পারে। সিলভার, গোল্ড, তারপরে তোমার আর কি কি আছে, জিঙ্ক আছে, কপার আছে, প্রত্যেকেরই হচ্ছে ঠিক একই রকমভাবে কোরোজন হতে পারে। কোরোজন মানে হচ্ছে অক্সিডেশন হয়ে যাওয়া। আচ্ছা, ফার্স্ট যে এক্সাম্পলটা পড়েছিলাম,
ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের রিয়াকশন। ম্যাগনেসিয়ামও যদি অক্সিজেনের সাথে রিয়াক্ট করে MgO হয়ে যায়, তাহলেও তো সেখানে কোরোজন হতে পারে না। এই ম্যাগনেসিয়াম অক্সাইডকে তুমি একটু ঘষাঘষি করলে ও পুরো, সরি কোথায় চলে গেলাম, তো দেখো, ধরো তোমার কাছে আছে এই যে, তো ম্যাগনেসিয়াম ছিল, অক্সিজেনের সাথে রিয়াক্ট করে ওটা সারফেসের যে ম্যাগনেসিয়াম আয়নগুলো ছিল, অ্যাটমগুলো ছিল, তারা ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করলো। এবার তুমি ঘষাঘষি করতে ম্যাগনেসিয়াম অক্সাইডটা সারফেস থেকে সরে গেল, তার মানে কি, কোরোজন হলো। তো যে কোনো অক্সিডেশন অফ মেটালসই কোরোজনকে ডিনোট করে, ঠিক আছে। এরপরে যেটা আছে র্যান্সিডিটি। র্যান্সিডিটি মানে হচ্ছে আমাদের ডেলি লাইফে যে খাবারগুলো নষ্ট হয়ে যায় অনেক দিন ধরে কেক রেখে দেওয়ার ফলে, কেকের উপরে ফাঙ্গাস টাইপের হয়ে যায়, মানে খাওয়া যায় না। পাউরুটিতে বিশেষ করে দেখবে, পাউরুটিতে এইটা হয় আর কি, যে কিছুদিন ধরে রেখে দাও, তো তার উপরে একটা এমন টাইপের একটা মানে ফাঙ্গাস টাইপের কিছু একটা তৈরি হবে। তো সেটাও হচ্ছে অ্যাকচুয়ালি কি র্যান্সিডিটি। তো সেই র্যান্সিডিটি টকে যাওয়া বলে আর কি, অনেক সময় হয় না যে খাবারটাকে টক টক মনে হয় বাসি খাবারটাকে, তার মানে সেটাতে র্যান্সিডিটি হয়ে গেছে। র্যান্সিডিটি মানে কি অক্সিডেশন অফ ফুড। আমাদের যে ফুড পার্টিকেলগুলো আছে সেগুলোও অক্সিজেনের সাথে রিয়াক্ট করে অক্সিডাইজ হয়ে যেতে পারে, আর সেই অক্সিডেশনটাকে আমরা কি বলবো, র্যান্সিডিটি। ওকে, ঠিক আছে। এরপরে আছে তোমার হচ্ছে এনসিআরটির এক্সারসাইজ। চ্যাপ্টারটা এখানেই শেষ হয়েছে। এনসিআরটির এক্সারসাইজ আছে, তার আগে কয়েকটা ইনটেক্সট কোশ্চেন। হোয়াই ডাজ দ্য কালার অফ কপার সালফেট সলিউশন চেঞ্জেস হোয়েন অ্যান আয়রন নেল ইজ ডিপড ইন ইট? আচ্ছা, কালার কেন চেঞ্জ হয় দেখো ভালো করে দেখে নাও। CuSO4 ছিল কপার সালফেটের সলিউশন, কপার সালফেটের সলিউশনের কালার হয় কি, ব্লু, ঠিক আছে। এবার আমরা যখন আয়রন নেল তার মধ্যে ডুবাচ্ছি, আয়রন নেলে কি আছে, আয়রন, তাহলে অ্যাকর্ডিং টু রিঅ্যাক্টিভিটি সিরিজ আয়রন হচ্ছে ইজ অ্যাবাভ দ্য কপার, তাহলে আয়রন ক্যান ডিসপ্লেস কপার। তাহলে যখন আমরা আয়রন নেলকে কপার সালফেটের মধ্যে ডুবাচ্ছি, তখন অ্যাকচুয়ালি কপার সালফেট থেকে তৈরি হয়ে যাচ্ছে FeSO4, আর CuSO4 এর কালার কি ছিল, ব্লু। আর এটা হয়ে গেল তোমার কালারলেস সলিউশন FeSO4। কালারলেস কি, এখন কালারলেস নাকি রেড কালার হয়, কালারলেস হয়, তো ব্লু কালার থেকে কালারলেস হয়ে গেল। তো এখানে কালার চেঞ্জ হলো, ছিল ব্লু কালার হয়ে গেল কালারলেস, মানে চেঞ্জ টেক প্লেস ইন কালার। সেটা কেন হলো, বিকজ তার ভিতরের কেমিস্ট্রিটা কি, কেমিস্ট্রিটা হচ্ছে CuSO4 এর সাথে যখন আমরা Fe কে রিয়াক্ট করব, ছোট করে একটু লেখার চেষ্টা করছি, CuSO4 এর সাথে যখন Fe রিয়াক্ট হবে তখন FeCu কে ডিসপ্লেস করে FeSO4 তৈরি করবে এবং সাথে কপার তৈরি করবে। সো ছিল CuSO4 যার কালার ছিল ব্লু, আবার তৈরি হয়ে গেল FeSO4 যার কালার হচ্ছে কালারলেস, তাহলে ব্লু থেকে কালারলেস, কালার চেঞ্জ হলো, ঠিক আছে। দ্য চেঞ্জ টেক্স প্লেস ইন কালার when iron dipped in copper sulfate solution. This is the fact is because of displacement reaction, where iron is more reactive than copper, which displaces copper from CuSO4 and form FeSO4, which is colorless in color. Give a example of a double displacement reaction. এটা তো পারবি। আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স দ্যাট আর অক্সিডাইজড অ্যান্ড দ্য সাবস্টেন্স দ্যাট আর রিডিউসড। হ্যাঁ, এটা খুব ভালো কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু নিজেরা করবে সবাই, কোনটা থেকে মানে কোথা থেকে কোথায় অক্সিডেশন হয়েছে, কোথা থেকে কোথায় রিডিউস হয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে বলতে হবে খুঁজে। দেখো এখানে সোডিয়াম ছিল, সোডিয়াম থেকে হয়েছে সোডিয়াম অক্সাইড, তাহলে সোডিয়ামের সাথে কে জুড়েছে, অক্সিজেন, তাই তো। তাহলে এখানে কি হয়েছে, এটা অক্সিডেশন হয়েছে। আবার দেখো এখানে ছিল কি, অক্সিজেন, অক্সিজেন কটা ছিল, দুটো ছিল। এই কম্পাউন্ডে এসে দেখো অক্সিজেন কটা আছে, একটা আছে। ব্যালেন্স করার জন্য এখানে দুই দিয়েছে, সেটা আলাদা কথা, বাট অক্সিজেন যে মলিকিউলটা ছিল তাতে দুটো ছিল। এখন যে কম্পাউন্ডটা তৈরি করেছে অক্সিজেন, সেখানে একটা অ্যাটম আছে, তাই অক্সিজেনের নাম্বার কমেছে, রিমুভাল অফ অক্সিজেন হয়েছে। আর রিমুভাল অফ অক্সিজেন হওয়া মানে সেটাকে আমরা কি বলতে পারি, রিডাকশন বলতে পারি।
তো সোডিয়াম থেকে Na2S এটা হচ্ছে অক্সিডেশন, এটা হচ্ছে অক্স, আর এখান থেকে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে রিডাকশন। তার মানে সোডিয়াম থেকে Na2O তে অক্সিডেশন হয়েছে এবং O2 থেকে Na2O তে রিডাকশন হয়েছে। নেক্সট এক্সাম্পলটা আগেই বলা হয়ে গেছে। তারপরে কয়েকটা কোশ্চেন ছিল, ওগুলো নিজেই করবে, পারবে আশা করি। এবার দেখো এক্সারসাইজে চলে যাচ্ছি, এক্সারসাইজের কিছুগুলো ডিসকাস করে দিই। ফার্স্ট অফ অল, হুইচ অফ দ্য স্টেটমেন্ট অ্যাবাউট দ্য রিয়াকশন বিলো আর ইনকারেক্ট? লেড ইজ, আচ্ছা রিয়াকশনটা কী দেওয়া আছে, 2 PbO প্লাস কার্বন ইকুয়ালস টু Pb প্লাস CO2। আচ্ছা, lead is getting reduced, lead is getting reduced, এটা কি ঠিক কথা বলেছে? দেখা যাক কি হয়। এটা ইনকারেক্ট হতে পারে, কারেক্টও হতে পারে। অপশন বি কি বলছে, কার্বন ডাইঅক্সাইড ইজ গেটিং অক্সাইড, হতেও পারে নাও হতে পারে, কি হচ্ছে জানি না। কার্বন ইজ গেটিং অক্সিডাইজড, এটা হতে পারে বলে মনে হচ্ছে। আর লেড অক্সাইড ইজ গেটিং রিডিউসড, তো কি হচ্ছে? চারজন ছিল, লেড অক্সাইড, কার্বন, লেড আর কার্বন ডাইঅক্সাইড। এই চারজনের মধ্যে কে অক্সিডাইজ হয়েছে, কে রিডিউস হয়েছে, এটা তোমাকে খুঁজে বার করতে হবে। তো দেখো বলছে লেড ইজ গেটিং রিডিউসড, ফার্স্ট অপশনটা দেখো, লেড ইজ গেটিং রিডিউসড, এটা হচ্ছে লেড। লেড কি রিডিউস হয়েছে? অবশ্যই রিডিউস হয়েছে, কারণ যেখানে ছিল সেখানে কি ছিল, অক্সিজেন ছিল। লেডে যখন এসছে তখন কি হয়েছে, অক্সিজেন ছাড়ার পর এসছে, তাই তো? তো তাহলে সেখানে কি হচ্ছে, লেড ইজ রিডিউসড, এটা ঠিক কথা। কার্বন ডাইঅক্সাইড ইজ গেটিং অক্সিডাইজড, কার্বন ডাইঅক্সাইড অক্সিডাইজ হয়নি, কার্বন অক্সিডাইজ হয়েছে, দিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তাহলে অপশন বি ইনকারেক্ট, কার্বন ইজ গেটিং অক্সিডাইজড, এই কথাটা ঠিক। লেড অক্সাইড ইজ গেটিং রিডিউসড, ঠিক আছে, এটাও ঠিক কথা। অপশনগুলো মিলল না, তাই তো? যাই হোক, এক্সারসাইজটা পরে করছি, নাহলে এই ভিডিওটা আবার পরের ভিডিওতে করছি না।